হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদের জি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, এই অধ্যায় থেকে আমি আলোচনা করছিলাম ঠান্ডা যুদ্ধ সম্পর্কে। ঠিক আছে, তাহলে ঠান্ডা যুদ্ধের প্রথমে তিনটি পার্ট কিন্তু আলোচনা করা হয়ে গেছে, তোমরা দেখতে পারো প্লেলিস্টে গিয়ে। আজকে তার লাস্ট পার্ট, পার্ট নম্বর 4, তার মাধ্যমেই আজকে এই কোল্ড ওয়ার এরা শেষ করে দেব। দেখো আজকে যেই টপিক আলোচনা করব তার মধ্যে আছে পিটিবিটি, পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি, তারপরে এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটি, তারপরে সল্ট 1, সল্ট 2, গ্লাসনস্ট, পেরেস্ত্রোইকা, এগুলি কি আলোচনা করব, আর দাদাত। ঠিক আছে, এই সমস্ত টপিক আলোচনা করব আর বলবো যে কিভাবে এই ঠান্ডা যুদ্ধের অবসান হয়, অর্থাৎ কিভাবে ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছিল 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকেই ঠান্ডা যুদ্ধের শুরু হয়, আর 1991 সালে শেষ হয়ে যায়। বলেছিলাম না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় হচ্ছে 1945 সালে, আর এই 1945 সালের পর থেকেই শুরু হয় ঠান্ডা যুদ্ধ আর শেষ হয়ে যায় 1991 সালে। কিসের মাধ্যমে? সোভিয়েত ইউনিয়নের পতন হয় এই 1991 সালে, তারপরেই ঠান্ডা যুদ্ধ শেষ হয়। তাহলে কিভাবে পতন হলো তা একটু আলোচনা করব বিস্তারিত। দেখো তার আগে এখন যেই টপিক আলোচনা করব, প্রথম টপিক হচ্ছে যে পিটিবিটি। এই পিটিবিটির ফুল ফর্ম কি? দেখো তার আগে বলে নিই যে এখন যে এইগুলি আলোচনা করব এগুলি হচ্ছে যে তোমরা জানো আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে কিউবা সংকট। ঠিক আছে, কিউবার যে ক্ষেপণাস্ত্র সংকট 1962 সালে শুরু হয়, আর কি 1962 সালে হয়েছিল কিউবার ক্ষেপণাস্ত্র সংকট। কিউবাতে কি আনা হয়েছিল? যে কিউবাতে পারমাণবিক অস্ত্র আনা হয়েছিল। কোথা থেকে? যে রাশিয়া থেকে। রাশিয়া কিউবার মধ্যে আর কি পারমাণবিক ক্ষেপণাস্ত্র এনেছিল, আর কিউবা এখানটায় আর আমেরিকা ছিল এই জায়গাটায় একদম কাছাকাছি। আর কোনো দেশই চায় না যে পারমাণবিক বোমা কোনো দেশের উপরে পড়ুক, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলেছিল তার প্রভাব কিন্তু খুব ভয়ঙ্কর হয়েছিল। তাহলে কোনো দেশই চায় না যে এমন কোনো দেশের উপরে পারমাণবিক বোমা ফেলাক। ঠিক আছে, যদি পারমাণবিক বোমা ফেলা হয় কোনো দেশে তাহলে সেই দেশ কিন্তু ধ্বংস হয়ে যাবে, তাহলে কোনো দেশই চায়নি। তাহলে তার জন্য 1962 সালের পর থেকে কি হয় যে দুটি দেশের মধ্যে, কোন দুটি দেশ? একটা হচ্ছে ইউএসএ অর্থাৎ আমেরিকা, আর একটি দেশ হচ্ছে ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন। এই দুটি দেশ কি করে যে তাদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত করে যে না, আমিও পারমাণবিক বোমা তোমার উপরে ফেলবো না, তুমিও আমার উপরে পারমাণবিক বোমা ফেলবে না। এই নিয়ে আর কি অস্ত্র যে আছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র সেগুলিকে রোধ করার জন্য, প্রতিরোধ করার জন্য, নিষিদ্ধ করার জন্য চুক্তি স্বাক্ষর করা হয়। ঠিক আছে, এই চুক্তিগুলি এখন দেখব। দেখো তাহলে এই পর্বটাকে আমরা দাদাত পর্ব বলি। ঠিক আছে, দাদাত মানে যে দাদাত কথার অর্থ হচ্ছে পুরনো বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। তাহলে এটা লাস্টে আলোচনা করব। আগে দেখো পিটিবিটি। তাহলে পিটিবিটির ফুল ফর্ম কি? পিটিবিটির ফুল ফর্ম হচ্ছে পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি। পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি। ঠিক আছে, এই পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি হচ্ছে এই পিটিবিটির ফুল ফর্ম। আর একে বাংলায় কি বলে? যে আংশিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি। নিষিদ্ধকরণ চুক্তি। ঠিক আছে, তাহলে ইংরেজিতে বললে পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি পিটিবিটি, আর বাংলায় বললে যে পার্শিয়াল অর্থাৎ আংশিক। ঠিক আছে, আংশিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি। মনে রাখবে যে এই যে ট্রিটি, এই যে চুক্তিটা, এটা কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? দেখবে ট্রিটি কিন্তু অর্থাৎ চুক্তি দুই প্রকারের হয়, একটা মাল্টিলেটারাল, একটা বাইলেটারাল। বাইলেটারাল মানে আর কি দ্বিপাক্ষিক, দুটি দেশের মধ্যে হয়, আর মাল্টিলেটারাল মানে আর কি বহু দেশের মধ্যে হয়। তাহলে এখানের মধ্যে তিনটি দেশ ছিল প্রথমে স্বাক্ষর করে, সেই তিনটি দেশ কি কি? একটা হচ্ছে ইউএসএ অর্থাৎ আমেরিকা, একটা হচ্ছে ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, আর একটা হচ্ছে ইউকে অর্থাৎ ব্রিটেন বা আর কি ব্রিটেন যাকে বলা হয়। তাহলে এই তিনটি দেশের মধ্যে প্রথমে 1963 সালে কবে এই
পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি স্বাক্ষরিত হয়, মনে রাখবে ডেটটা, যে 1963 সালে। ঠিক আছে, 1963 সালে। ঠিক আছে, এই ডেটটা মনে রাখবে যে কবে এই পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি স্বাক্ষরিত হয়। আর কার কার মধ্যে হয়? ইউএসএ, ইউএসএসআর আর ইউকে। তাহলে প্রথমে এই তিনজন স্বাক্ষর করে, তারপরে বিশ্বের অনেক দেশ এই ট্রিটিতে যুক্ত হয়, তার মধ্যে ভারতও কিন্তু, ঠিক আছে, ভারতও কিন্তু এই ট্রিটিতে, এই চুক্তিতে সাইন করে। আর এই চুক্তিতে কি বলা হয়েছে? যে এই চুক্তিতে বলা হয়েছে যে কোনো দেশ কি করবে না, যে বায়ুমণ্ডল, জলের নিচে আর মহাকাশে ক্ষেপণাস্ত্র, ঠিক আছে, পারমাণবিক যে ক্ষেপণাস্ত্র তা পরীক্ষা করবে না। ঠিক আছে, পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ। কোথায় কোথায়? 3টি জায়গায় মনে রাখবে যে এই চুক্তির দ্বারা বলা হয় যে যেই যেই দেশ এই ট্রিটিতে সাইন করবে সেই সেই দেশ কি করবে না, যে বায়ুমণ্ডলে অর্থাৎ অ্যাটমসফিয়ারে, মহাকাশে অর্থাৎ আউটার স্পেসে, মহাকাশে, আর কোন জায়গায়? যে জলের নিচে, আন্ডার ওয়াটার। ঠিক আছে, জলের নিচে কি করবে না, যে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করবে না। ঠিক আছে, তাহলে জলের নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ। তাহলে এই ট্রিটির মূল বিষয় হচ্ছে এটাই, যে যেহেতু ঠান্ডা যুদ্ধের পর্ব চলছিল, কে কার উপরে বোমা ফেলে দেয় একটা আতঙ্ক চলছিল, তার জন্য তার থেকে ভালো দেশের মধ্যে একটা সমঝোতা করে একটা ট্রিটি সাইন করা নেওয়া যাক, যে চুক্তি করা যাক, যে 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 দেশ এই চুক্তিতে স্বাক্ষর করবে তারা আর কি বায়ুমণ্ডলের মধ্যে আর কি অ্যাটমসফিয়ারে, মহাকাশে, ঠিক আছে, আর জলের নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষাই করবে না। ঠিক আছে, পরীক্ষা করা নিষিদ্ধ। তার দ্বারা কি হবে, যে কোনো দেশ পরীক্ষা করবে না। ঠিক আছে, এর জন্যই আর বললাম ভারত কিন্তু এতে স্বাক্ষর করেছিল। ঠিক আছে, ইন্ডিয়া এখানের মধ্যে এর মেম্বার ছিল। আর মনে রাখবে এর জন্যই কিন্তু ভারত যে প্রথম পারমাণবিক যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, পারমাণবিক বোমা যে পরীক্ষা করে, সেটা কোথায় করে তোমরা জানো, যে পোখরান 1 আর পোখরান 2, এই দুটি সিরিজে কিন্তু আমাদের ভারত কি করে, যে পরমাণু যে বোমা আছে তার পরীক্ষা করে। তাহলে পোখরান 1, ঠিক আছে, পোখরান 1, যেটাকে আমরা আর কি অপারেশন স্মাইলিং বুদ্ধা বলি। ঠিক আছে, আর কি কোড নেম। এটা হয়েছিল 1974 সালে। আর একটা হচ্ছে পোখরান 2, এটা হয়েছিল 1998 সালে। ঠিক আছে, তাহলে এই দুইবারই পোখরান একটা জায়গার নাম, রাজস্থানের পোখরান। ঠিক আছে, রাজস্থানের পোখরানে প্রথম 1974 সালে পারমাণবিক বোমা পরীক্ষা করে ভারত। আর কোথায় করে, যেহেতু ভারত এই পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটিতে সাইন করেছিল, তার মানে কি ভারত বায়ুমণ্ডলের মধ্যেও পারমাণবিক বোমা পরীক্ষা করতে পারবে না, মহাকাশের মধ্যেও পারমাণবিক বোমা পরীক্ষা করতে পারবে না, আবার জলের নিচেও পারমাণবিক বোমা পরীক্ষা করতে পারবে না। তাহলে বাকি কোন জায়গায় করতে পারবে? ভারত কোন জায়গায় করলো? ঠিকই বুঝতে পারলে, যে মাটির নিচে। ঠিক আছে, মাটির নিচে কি করলো, যে ভারত এই পোখরান 1 আর পোখরান 2 যে পরীক্ষা করেছিল সেটা মাটির নিচে করেছিল। তাহলে ট্রিটিতে তো বলা নেই যে মাটির নিচে করতে পারবে না, তাহলে বায়ুমণ্ডলে করতে পারবে না, মহাকাশে করতে পারবে না, জলের নিচে করতে পারবে না, মাটির নিচে করে নিচ্ছে ভারত। ঠিক আছে, তাহলে এই দুটো ডেট মনে রাখবে, যে পোখরান 1 যার কোড নেম স্মাইলিং বুদ্ধা, অপারেশন স্মাইলিং বুদ্ধা 1974 সাল, আর পোখরান 2 এটার কোড নেম ছিল অপারেশন শক্তি। ঠিক আছে, অপারেশন শক্তি এটা 1998 সালে হয়। এতটুকু মনে রাখবে। তারপরে এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটি। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি, তারপরে এনপিটি সম্পর্কে আলোচনা করছি।
তাহলে এগুলি তোমরা কিন্তু খাতার মধ্যে নোট করে রাখো, ঠিক আছে? এগুলি এমন করে লিখে তার সম্পর্কে আমি যেগুলো লিখেছি এগুলি নোট করে রাখো, তাহলেই তোমরা পরীক্ষায় আশা করি ভালো রেজাল্ট করতে পারবে। যে এনপিটি, এই এনপিটির পুরো নাম কি? এনপিটির ফুল ফর্ম হচ্ছে নন প্রলিফারেশন ট্রিটি। প্রলিফারেশন ট্রিটি, ঠিক আছে? এখন এটাকে বাংলায় বললে কি বলা যায়? যে পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি, ঠিক আছে? পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি, ঠিক আছে? এটা একটা চুক্তি, এটাও কিন্তু ইউএসএ, ইউকে আর ব্রিটেন, ঠিক আছে? এই তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়। ইউএসএ, ইউএসএসআর আর ইউকে, এই তিনটি দেশ সর্বপ্রথম এই ট্রিটি 1968 সালে সাইন করে, ঠিক আছে? তারপরে পৃথিবীর অন্যান্য দেশের সামনে রাখে যে তোমরাও এই ট্রিটিতে সাইন করো। আর সাইন করার ফলে কি হবে? একটা চুক্তি মানে কি? চুক্তির মধ্যে যে এই চুক্তিতে তোমরা যদি সাইন করো তাহলে সেই দেশগুলিকে সেই চুক্তির মধ্যে যা যা লেখা আছে সেগুলিকে ফলো করতে হবে। তাহলে এই নন প্রলিফারেশন ট্রিটি বা পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তিতে কি লেখা ছিল? এই ট্রিটিতে লেখা ছিল যে 1 জানুয়ারি 1967 সাল, এই ডেটটা ইম্পর্টেন্ট। এই চুক্তির মধ্যে এই ডেটটাই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যে এই 1 জানুয়ারি 1967 আগে, ঠিক আছে? 1 জানুয়ারি 1967 আগে যেই সকল দেশ পরমাণু বোমা পরীক্ষা করে ফেলেছে তাদের কাছে পরমাণু বোমা থাকবে, ঠিক আছে? কিন্তু 1967 সালের পরে যাদের কাছে পরমাণু বোমা আছে তারা সেটা ধ্বংস করবে, বা তারপরে কেউ পরমাণু বোমা তার কাছে রাখতে পারবে না, সেই দেশ পরীক্ষাই করতে পারবে না, ঠিক আছে? তাহলে এটা হলো এনপিটির মূল কথা, যে 1 জানুয়ারি 1967 আগে যেই সমস্ত দেশ পরমাণু বোমা পরীক্ষা করে ফেলেছে তাদের কাছে সেই সব দেশ পরমাণু ক্ষমতা সম্পন্ন দেশ থাকবে, কিন্তু তারপরে কোনো দেশ যদি পরমাণু বোমা পরীক্ষা করে তাহলে সেটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? তাহলে এর জন্য কিন্তু ভারত কিন্তু 1967 সালে এখনো পর্যন্ত, ভারত কি 1967 সালের আগে পরমাণু বোমা পরীক্ষা করে ফেলেছিল? না। তাহলে এখানে কিন্তু ভারত সাইন করেনি, ঠিক আছে? তাহলে ভারত, শুধু ভারত না, ভারত, পাকিস্তান, তারপরে ইসরায়েল, ঠিক আছে? এই তিনটি দেশ কিন্তু এই ট্রিটিতে, নন প্রলিফারেশন ট্রিটি অর্থাৎ পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি, এতে স্বাক্ষরই করেনি। কিসের জন্য? যে আমি বললাম যে 1967 সালের আগে যেই সমস্ত দেশ পরমাণু বোমা পরীক্ষা করেছে তাদের কাছে পরমাণু বোমা থাকবে। তাহলে কারা কারা এই 1967 1 জানুয়ারির আগে পরমাণু বোমা পরীক্ষা করে ফেলেছিল? সেই দেশ হচ্ছে 5টি দেশ, যেটাকে বলা হয় P5। আর সেই P5 কান্ট্রিজ এর নামগুলি আমি লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? একটা হচ্ছে ইউএসএ অর্থাৎ আমেরিকা, তারপরে হচ্ছে ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, ইউকে অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স আর চীন, ঠিক আছে? এই 1টি 2টি 3টি 4টি 5টি, এই যে 5টি দেশ, এই 5টি দেশ কিন্তু 1967 সালের 1 জানুয়ারির আগেই পরমাণু বোমা পরীক্ষা করে ফেলেছিল। তাহলে এই চুক্তি অনুযায়ী তাদের কাছে পরমাণু বোমা থাকবে, এই 5টি দেশ, এটাকে বলা হয় P5, ঠিক আছে? P5 মানে পার্মানেন্ট 5। আমি যখন তোমাদের যে একটা চ্যাপ্টার আছে সম্মিলিত জাতিপুঞ্জ, ইউনাইটেড নেশন, তখন পড়াবো তখন আমরা আবার এটা আলোচনা করব যে এই P5 কেন বলা হয়, ঠিক আছে? পার্মানেন্ট 5 পরেও পড়বে। এখন শুধু জেনে রাখো যে এই 5টি দেশের কাছে পরমাণু বোমা আগের থেকেই ছিল, 1967 সালের আগেই পরীক্ষা করে ফেলেছিল। তাহলে এই চুক্তিতে বলা হয়েছে তার আগে যেই সমস্ত দেশ পরমাণু বোমা আবিষ্কার আর কি পরীক্ষা করেছে তাদের কাছে থাকবে, কিন্তু তারপরে 1967 সালের পরে কোনো দেশ কিন্তু পরমাণু বোমা পরীক্ষা করতে পারবে না, ঠিক আছে? তাহলে এর জন্যই ভারত এটাতে সাইনই করেনি।
সাইন করলে কি হতো যে ভারত ভারত যে 1974 সাল আর 1998 সালে পোখরান 1 আর 2 টেস্ট করে সেটা করতে পারতো না, আর ভারত পরমাণু ক্ষমতা সম্পন্ন দেশও হতে পারতো না। ঠিক আছে, এখন ভারত একটা পরমাণু ক্ষমতা সম্পন্ন দেশ। তাহলে ভারতের উপরে যদি কেউ আক্রমণ করে তাহলে 10 বার কেন 100 বার ভাববে যে ভারত যদি পরমাণু বোমা ফেলে দেয় তাহলে সেই দেশের কি অবস্থা হবে। তাহলে পরমাণু বোমা ভারত এর জন্যই সাইন করেনি এই ট্রিটিতে, কারণ এটা একটা বৈষম্য, ট্রিটির মধ্যে একটা বৈষম্য দেখা যায় যে সব দেশের কাছে থাকতে পারবে না, কিন্তু শুধুমাত্র এই 5টি দেশের কাছে থাকতে পারবে। তারা কি আলাদাভাবে কোনো বেনিফিট কেন পাবে, তাই না? তাহলে এই যে চুক্তিটা এটা একটা ডিসক্রিমিনেটরি ধরা হয়। ঠিক আছে, বৈষম্য করা হয় দেশের মধ্যে, যেই 5টি দেশের কাছেই খালি থাকবে আর অন্যান্য দেশ আর কি পরমাণু বোমা আর কি পরমাণু ক্ষমতা সম্পন্ন দেশ হতে পারবে না। তাহলে এটা কেমন না? তার জন্য ভারতও এখানে সাইন করেনি, তার সঙ্গে সঙ্গে ভারতেরটা দেখে দেখে পাকিস্তানও করেনি, আর ইসরায়েল তো করেইনি। ঠিক আছে, তাহলে এতটুকু মনে রাখবে। আর লাস্টে সবশেষে কিন্তু 191টি দেশ এটাতে সাইন করেছিল। ঠিক আছে, এই টিটিতে শেষ পর্যন্ত 191টি দেশ সাইন করেছিল। তাহলে টিটিটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে যে নন প্রলিফেরেশন ট্রিটি কি, এটাতে কি বলা হয়েছিল, আর ভারত কেন এটাতে সাইন করেনি। বোঝা গেল? আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট যে এটা কত সালে সাইনের জন্য দেওয়া হয়? 1967 সালে। যদি পরীক্ষায় আসে যে নন প্রলিফেরেশন ট্রিটি কবে সাইন করা হয়? 1968 সালে। ঠিক আছে, 1968 সালে এই 3টি দেশ প্রথমে স্বাক্ষর করে, তারপরে সমস্ত দেশকে বলে যে তোমরাও এই ট্রিটিতে সাইন করো। ঠিক আছে, তাহলে এই ডেটটা মনে রাখবে। তাহলে এতটুকু বোঝা গেল। এবার দেখো যে সল্ট 1, ঠিক আছে, এটা সম্পর্কে এখন জানবো। তাহলে এগুলি তোমরা নোট করে রাখো। এবার দেখো যে সল্ট 1, এই সল্ট 1 এর ফুল ফর্মটা আগে তোমরা জেনে নাও যে এই এস ফর স্ট্র্যাটেজিক। ঠিক আছে, স্ট্র্যাটেজিক, এ ফর আর্মস, এল ফর লিমিটেশন, আর টি ফর টক্স, টক্স 1। ঠিক আছে, তাহলে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক, এটা হচ্ছে সল্ট 1 এর ফুল ফর্ম। এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, আর এটা কত সালে স্বাক্ষরিত হয়? এটা স্বাক্ষরিত হয় হচ্ছে 1972 সালের 26শে মে। ঠিক আছে, তাহলে 1972 সালে 26শে মে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। কিসের জন্য? যে আগে বলে নিই যে এই যে চুক্তিটা এটা কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়। তোমরা জানো যে ঠান্ডা যুদ্ধের মধ্যে যেই দুটি দেশের মধ্যে আর কি ঠান্ডা যুদ্ধ চলছিল, কোন কোন দেশ? ইউএসএ আর ভার্সেস ইউএসএসআর। তাহলে এই দুটি দেশের মধ্যে কিন্তু এই স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক এই চুক্তি স্বাক্ষরিত হয়। তখন ইউএস এর যে প্রেসিডেন্ট ছিল, রাষ্ট্রপতি ছিল, তার নাম ছিল রিচার্ড নিক্সন। আর যে ইউএসএসআর এর যে প্রেসিডেন্ট ছিল তার নাম ছিল লিওনিড ব্রেজনেভ। ঠিক আছে, এই লিওনিড ব্রেজনেভ ছিল তখন ইউএসএসআর এর প্রেসিডেন্ট। তাহলে এই দুটি দেশের যে লিডার, এই দুটি দেশের লিডার মিলে এই সল্ট 1 চুক্তিটি স্বাক্ষর করে 1972 সালের 26শে মে। আর এই চুক্তিতে বলা হয় যে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল এবিএম, তারপরে আইসিবিএম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, আর এসএলবিএম সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল। এই যে মিসাইলগুলি এগুলিকে সীমিত করতে রাজি হয়। ঠিক আছে, এটা মনে রাখবে যে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, তারপরে ইন্টারকন্টিনেন্টাল, এক মহাদেশ থেকে অন্য মহাদেশে, ঠিক আছে, এত দূরত্ব অতিক্রম করতে পারে এমন যে ব্যালিস্টিক মিসাইলগুলি আছে। দেখো
মিসাইল দুই প্রকারের হয়, একটা ব্যালিস্টিক মিসাইল, একটা ক্রুজ মিসাইল। ঠিক আছে, ব্যালিস্টিক মিসাইল বলতে এই যে যদি একটা মিসাইল এখান থেকে, এটা ধরো গ্রাউন্ড, হ্যাঁ একটা গ্রাউন্ড, এখান থেকে যদি ব্যালিস্টিক মিসাইল ছাড়া হয় তাহলে ব্যালিস্টিক মিসাইল কিভাবে যায়, ব্যালিস্টিক মিসাইল যাই হচ্ছে এইভাবে, এইভাবে গিয়ে তারপরে যেই টার্গেট, যেখানে টার্গেট করা হবে সেখানে হিট করবে। ঠিক আছে, এভাবে যাবে। আর ক্রুজ মিসাইল কি হয়, ক্রুজ মিসাইল হচ্ছে এইভাবে যায়, যে এখানে আছে একটু উপরে উঠে একদম সোজা গিয়ে টার্গেটে লাগে। ঠিক আছে, তাহলে ব্যালিস্টিক মিসাইল এভাবে যায় আর ক্রুজ মিসাইল একদম সোজা যায়। তাহলে এটা মনে রাখবে। তাহলে এখানে যে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, তারপরে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, সাবমেরিন লঞ্চ, সাবমেরিন থেকে যে ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করা যায়, আর এই মিসাইলের মধ্যে পরমাণু থাকতে পারে, পরমাণু বোমা, তো তার জন্য এগুলি সীমিত করতে রাজি হয় দুটি দেশ। ঠিক আছে, যেহেতু ঠান্ডা যুদ্ধের পর্ব চলছিল, তাহলে এখন দুটি দেশ চায় না যে কোনো দেশই যুদ্ধে লিপ্ত হতে, তাহলে এগুলি রোধ করার জন্য দুটি দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়, যেটা স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক, একটা কথাবার্তার মাধ্যমে এটা করা হয়। ঠিক আছে, তারপরে দেখো সল্ট 2। ঠিক আছে, সল্ট 1 যেটা, সল্ট 1 এর ফুল ফর্ম যেটা, সল্ট 2 এরও ফুল ফর্ম এটাই, স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক, শুধু এটা হয়ে যাবে 2। ঠিক আছে, কিন্তু কবে স্বাক্ষরিত হয় এই ডেটগুলি আলাদা, এগুলি আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, আর এই চুক্তিটা কবে স্বাক্ষরিত হয় এটা মনে রাখবে, এটা স্বাক্ষরিত হয় হচ্ছে 1979 সালে। ঠিক আছে, তাহলে 1979 সালে কিন্তু এই স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক চুক্তি স্বাক্ষরিত হয়। এই ডেটটা মনে রাখবে, এসে যায় পরীক্ষায় যে কত সালে এই সল্ট 2 স্বাক্ষরিত হয়। আর এই সল্ট 2 কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়, এটাও একই, ইউএসএ আর ইউএসএসআর। ঠিক আছে, এই দুটি দেশের মধ্যে কিন্তু স্বাক্ষরিত হয় এই চুক্তিটা। আর এই চুক্তিতে কি বলা হয়, অর্থাৎ এই যে সল্ট 2, এখানে কি বলা হয় যে MIRV এর স্থাপনা নিষিদ্ধকরণ করা হয়, স্থাপনা নিষিদ্ধকরণ করা হয়। তাহলে এই চুক্তিতে MIRV যে স্থাপনা সেটা নিষিদ্ধকরণের কথা বলা হয়। MIRV কি, যে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি এন্ট্রি ভেহিকেল। ঠিক আছে, তাহলে এর যে স্থাপনা সেটা নিষিদ্ধকরণ করেছে। তাহলে এর ফুল ফর্মটা মনে রাখবে যে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি এন্ট্রি ভেহিকেল। এই যে টেকনোলজিটা, এটা স্থাপনা নিষিদ্ধকরণ করে এই চুক্তির মাধ্যমে দুটি দেশ। ঠিক আছে, তাহলে এবার দেখব যে গ্লাসনস্ট কি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন গ্লাসনস্ট আর পেরেস্ট্রোইকা এই দুটি যে পড়াবো খুব ইম্পর্টেন্ট। তাহলে এগুলি মুছে দিচ্ছি, তারপর আলোচনা করছি। এখন দেখো এই গ্লাসনস্ট হচ্ছে একটা রাশিয়ান শব্দ। ঠিক আছে, আর এর অর্থ হচ্ছে ইংরেজিতে ওপেননেস, আর বাংলাতে বললে মুক্ততা, মুক্ততা বা ওপেননেস। ঠিক আছে, তাহলে এই মুক্ততা বা ওপেননেস কি, আর তার আগে বলে নি যে এই যে দুটি নীতি, এই দুটি কি, দুটা নীতি। ঠিক আছে, এই দুটি নীতি কে দেন, মনে রাখবে যে ইউএসএসআর অর্থাৎ যে সোভিয়েত ইউনিয়ন ছিল, এর সর্বশেষ যে প্রেসিডেন্ট বা লিডার বলতে পারো মিখাইল গর্বাচেভ। ঠিক আছে, মিখাইল গর্বাচেভ, এই মিখাইল গর্বাচেভ কিন্তু এই পেরেস্ট্রোইকা আর এই যে গ্লাসনস্ট এই দুটি নীতি দেন। তাহলে যদি পরীক্ষায় আসে যে গ্লাসনস্ট বা পেরেস্ট্রোইকা এই দুটি নীতি কে দেন, উত্তর হবে মিখাইল গর্বাচেভ। আগে বলে নিই যে মিখাইল গর্বাচেভ 1985 সালে ক্ষমতায় আসে। ঠিক আছে, ইউএসএসআর এর অনেক প্রেসিডেন্ট ছিল, তার মধ্যে 1985 সালে ইউএসএসআর এর যে নেতা, লিডার, তিনি হয়ে যান মিখাইল গর্বাচেভ। আর এখন তিনি কি করেন, তিনি তার আর কি অন্যান্য লিডারের থেকে তার ভাবনা চিন্তা একটু আলাদা, যে তিনি চান
এখন তিনি যে তার যে দুটি নীতি তার মাধ্যমে বুঝবো যে তার চিন্তাধারা কেমন ছিল। যে তিনি মনে করতেন যে ইউএসএসআর অর্থাৎ যে সোভিয়েত ইউনিয়ন ছিল, এই যে নিজের দেশটি এটাকে যদি উন্নত করতে হয়, ঠিক আছে, অর্থনৈতিক দিক থেকে সব দিক থেকে উন্নত করতে হয়, তাহলে কিন্তু সেখানে কি দরকার, যে ব্যক্তি স্বাধীনতা দরকার, ঠিক আছে, ব্যক্তির স্বাধীনতা প্রয়োজন। কিন্তু ইউএসএসআর এ কিন্তু তখন ব্যক্তি স্বাধীনতা, ঠিক আছে, অতটা ছিল না। অথরিটেরিয়ান গভর্নমেন্ট ছিল সেখানে, অর্থাৎ কর্তৃত্ববাদী সরকার ছিল। তোমরা ক্লাস 11-এ পড়েছিলে কর্তৃত্ববাদী, সর্বাত্মকবাদী মানে কি, সেখানের মধ্যে সমস্ত কন্ট্রোল সরকারের কাছে থাকবে, লিডারের কাছে থাকবে। তাহলে ইউএসএসআর এ কিন্তু তখন সমাজতান্ত্রিক একটা দেশ, তাহলে সেখানে কমিউনিস্ট একটা মাত্র পার্টি ছিল, তাহলে একটা দলের নেতাই সারা দেশকে চালাতো। তার দ্বারা কি হতো, যে জনগণ কিছু বলতে পারতো না, জনগণের বিরুদ্ধে আর কি তাহলে কিছু পদক্ষেপ নেওয়া হতো যদি জনগণ সরকারের বিরুদ্ধে যদি কিছু বলতো। তাহলে আগে ইউএসএসআর এর অবস্থা এমন ছিল যে সরকারই শক্তিমান, ঠিক আছে, সরকারের বিরুদ্ধে কিছু বলা চলবে না, একটা দল ছিল কমিউনিস্ট দল, ঠিক আছে। কিন্তু মিখাইল গর্বাচেভ চেয়েছিল না, যে মানুষজনের স্বাধীনতা আর কি, ফ্রিডম অফ স্পিচ দরকার ছিল, বাক স্বাধীনতা দরকার ছিল। একটা দেশের উন্নতি তখনই সম্ভব হবে যখন সেই দেশের গণমাধ্যম ফ্রিলি কাজ করতে পারবে, অর্থাৎ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টলি নিউজ আর কি ছাপাবে। জনগণ তাদের যে সমস্যা, গভর্নমেন্ট যদি ভালো কাজ করে তার প্রশংসা করবে, গভর্নমেন্ট অর্থাৎ সরকার যদি কোনো খারাপ নীতি প্রণয়ন করে তার সমালোচনাও করবে। তাহলে এর পক্ষে ছিল মিখাইল গর্বাচেভ, যে মিখাইল গর্বাচেভ চাইতো যে না, সরকার যদি কোনো খারাপ কাজ করে বা খারাপ নীতি প্রণয়ন করে তাহলে জনগণ তা খুলে বলবে, ঠিক আছে, সমালোচনা করবে, তাই না। বর্তমানে ডেমোক্রেসি তো সেটাই হয়, একটা গণতান্ত্রিক দেশের মধ্যে তো সেটাই হয়। যেমন ভারত একটা গণতান্ত্রিক দেশ, সেখানে এমনই হয়, সরকার খারাপ কথা বললে তার বিরুদ্ধে অনেক সমালোচনা হয়, ভালো কাজ করলে তার প্রশংসা হয়। তাহলে এই যে মানুষের যে ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা, ঠিক আছে, গণমাধ্যমগুলির যে স্বাধীনতা সেটা প্রয়োজন, সেটা মিখাইল গর্বাচেভ বুঝতে পেরেছিল। তাহলে কি করে, যে তিনি এই গ্লাসনস্ট নামে একটা নীতি প্রণয়ন করে, তার দ্বারা কি করা হয়, আর গ্লাসনস্ট কথা হচ্ছে মুক্ততা, এখানে বলা হয়, এখানে কিসের উপর জোর দেওয়া হয়, যে ব্যক্তি স্বাধীনতার উপরে, ঠিক আছে, ব্যক্তি স্বাধীনতা আর গণমাধ্যমের স্বাধীনতা, ঠিক আছে, এর কথা তিনি বলেন, ঠিক আছে। তাহলে গ্লাসনস্ট কি, গ্লাসনস্ট হচ্ছে মিখাইল গর্বাচেভ, ঠিক আছে, ইউএসএসআর এর যে লিডার মিখাইল গর্বাচেভের দ্বারা প্রণীত একটা নীতি, যেখানে যার অর্থ হচ্ছে মুক্ততা, আর যার দ্বারা ব্যক্তি স্বাধীনতার উপর এবং গণমাধ্যমের স্বাধীনতার উপর জোর দেওয়া হয়েছে। বোঝা গেল। তাহলে যদি অপশনে আসে যে গ্লাসনস্ট এর সঙ্গে সম্পর্কিত অপশন এ মুক্ততা, ঠিক আছে, এটাকে কিন্তু আবার অন্য নামে বলা হয় মুক্ততা বা খোলামেলা আলোচনা, খোলামেলা আলোচনা, ঠিক আছে, বা খোলা হাওয়া, খোলা হাওয়া, ওপেন এয়ার। তাহলে অনেক বইয়ে তোমাদের ওপেন এয়ার বা খোলা হাওয়া দেওয়া আছে, কোনো বইয়ে খোলামেলা আলোচনা দেওয়া আছে, আর কোনোখানে মুক্ততা দেওয়া আছে। তাহলে যদি অপশনে থাকে যে গ্লাসনস্ট কিসের সঙ্গে সম্পর্কিত, চারটি অপশনের মধ্যে যদি মুক্ততা থাকে বা খোলামেলা হাওয়া থাকে, যা খোলা হাওয়া থাকে বা খোলামেলা আলোচনা থাকে, সেই অপশনটা ঠিক করবে, ঠিক আছে। আর কে দেন, মিখাইল গর্বাচেভ দেন, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে এটা বোঝা গেল। এবার দেখো যে পেরেস্ট্রয়িকা, এই পেরেস্ট্রয়িকাও কিন্তু একটা নীতি, যেটা কার দ্বারা প্রণীত হয়, এটাও মিখাইল গর্বাচেভের দ্বারা প্রণীত হয়। এটা হচ্ছে অর্থনৈতিক পুনর্গঠনের জন্য, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অর্থনৈতিক পুনর্গঠন, ঠিক আছে। তাহলে যদি আসে যে পেরেস্ট্রয়িকার অর্থ কি, এটা একটা রাশিয়ান শব্দ যার অর্থ হচ্ছে পুনর্গঠন, ঠিক আছে, এর অর্থ হচ্ছে পুনর্গঠন। কিন্তু কিসের পুনর্গঠনের কথা এখানে মিখাইল গর্বাচেভ বলতে চাচ্ছে, অর্থনৈতিক পুনর্গঠন, ঠিক আছে। তাহলে ইউএসএসআর এর অর্থনৈতিক পুনর্গঠনের জন্য যে নীতি পেশ করেন মিখাইল গর্বাচেভ, সেটাই হচ্ছে পেরেস্ট্রয়িকা, ঠিক আছে। এখন কিভাবে ইউএসএসআর এর অর্থনীতিকে পুনর্গঠন করবে, অর্থাৎ ইকোনমিক রিকনস্ট্রাকশন, ঠিক আছে। ইউএসএসআর এর যে অর্থনীতি সেটা অনেক নিম্নমানের হয়ে গেছিল,
ডাউনে এসে পড়েছিল, সেখানে আর্থিক ব্যবস্থা খুব খারাপ হয়েছিল, ঠিক আছে, অর্থনৈতিক অতটা সমৃদ্ধ ছিল না, তখন আস্তে আস্তে পতনের দিকে যাচ্ছিল, ঠিক আছে। এর জন্যই লাস্টে কি হয় যে আর্থিক সংকটের জন্য 1991 সালে এই দেশটি 15টি দেশে টুকরো টুকরো হয়ে যায়। তাহলে এখন এই যে 1985 সাল থেকে মিখাইল গর্বাচেভ আর কি পদে আসেন, তাহলে এই 85 থেকে 91, ঠিক আছে, এই 5 থেকে 6 বছর পদে থাকেন, আর তার সময়কালেই ইউএসএসআর টুকরো টুকরো হয়ে যায়, ইউএসএসআর আর থাকে না, ঠিক আছে। এখন কিন্তু আর ইউএসএসআর নাই এই 1991 সালের পর থেকে। তাহলে লাস্ট প্রেসিডেন্ট কিন্তু তিনি ছিল, মিখাইল গর্বাচেভ। তাহলে তার যে এই অর্থনৈতিক পুনর্গঠনের যে নীতি অর্থাৎ পেরেস্ট্রয়কা আর যে গ্লাসনস্ট দায়ী করা হয় যে ইউএসএসআর এর পতন 1991 সালে এর জন্যই হয়েছিল। কার জন্য হয়েছিল? এই মিখাইল গর্বাচেভের জন্য হয়েছিল। যে মিখাইল গর্বাচেভ এই দুটি নীতি প্রণয়ন করেছে, এর জন্য দায়ী বলা হয় একে, ঠিক আছে। তাহলে কেন এই যে অর্থনৈতিক পুনর্গঠন বোঝা গেল, তাহলে অর্থনৈতিক পুনর্গঠন কার সঙ্গে সম্পর্কিত? এই পেরেস্ট্রয়কার সঙ্গে সম্পর্কিত, যেখানে বলা হয়েছে যে রাষ্ট্র অতটা হস্তক্ষেপ করবে না, ঠিক আছে। এখানে প্রাইভেটাইজেশনের উপরে জোর দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে সরকার কিছু অর্থনীতিতে বেশিটা কি করবে না, যে বলতে পারো যে কঠোর নিয়ম জারি করবে না, একটা মুক্তবাজার অর্থনীতি থাকবে। গ্লাসনস্টের দ্বারা মিখাইল গর্বাচেভ বলে দিল যে ব্যক্তি স্বাধীনতা এখন আছে, তোমরা সরকারের বিরুদ্ধে তোমাদের যে ক্ষোভ সেটা আর কি সরকারের যে সমালোচনা তোমরা করতে পারো। আর এখানে বলে দিচ্ছে পেরেস্ট্রয়কাতে অর্থনৈতিক পুনর্গঠন করা দরকার, সরকার অতটা বেশি হস্তক্ষেপ করবে না সেই দেশের অর্থনীতিতে, ঠিক আছে। তাহলে এখন কি হয় যে এখন ব্যক্তিদের যে এই সারা বছর যে জমে ছিল ক্ষোভ, তাদের ভিতরে যে ক্ষোভটা জমেছিল এতদিনের, যে সরকার আগে তো ধামাচাপা দিয়ে দিত, এখন মিখাইল গর্বাচেভ এসে বলেছিল তোমরা তোমাদের সমালোচনা, তোমরা প্রোটেস্ট করতে পারো, ঠিক আছে, তোমরা আন্দোলন করতে পারো, এটা তোমাদের অধিকার। তাহলে এখন কি হয় যে এখন সবাই ক্ষোভ, তাদের ক্ষোভ প্রকাশ হতে থাকে, ইউএসএসআর এর থেকে আস্তে আস্তে সবগুলি দেশ বেরোতে থাকে, যে না তারাও ইন্ডিপেন্ডেন্ট হতে চায় এবার। কারণ তাদের কাছে এখন কি আছে, যে অধিকার আছে, ব্যক্তি স্বাধীনতা আছে। এটা কে দিয়েছিল? মিখাইল গর্বাচেভ। প্রোটেস্ট করার অধিকার কে দিয়েছিল? মিখাইল গর্বাচেভ। তাহলে এর জন্য কি হয় যে সমস্ত এখন ভিতরে ইউএসএসআর এর ভিতরে সমস্ত জনগণ কি করতে থাকে, যে আন্দোলন করতে থাকে, তারা ইন্ডিপেন্ডেন্ট একটা স্টেট হয়ে যাবে, তারা আলাদা হবে ইউএসএসআর থেকে। অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল, মিখাইল গর্বাচেভের উপরে সবাই বলছিল যে অর্থনীতিকে ভালো মতো চালাতে পারছে না, ভালো লিডার না। তাহলে এখন কি হয় যে মিখাইল গর্বাচেভকে কিন্তু মাঝখানের মধ্যে জেলেও ভোটে দেওয়া হয়, ঠিক আছে। এখানে যে কমিউনিস্ট পার্টির নেতা ছিল, লিডাররা, তারা এই মিখাইল গর্বাচেভকে জেলে পড়ে দেয়। কিসের জন্য? যে মিখাইল গর্বাচেভ এখানে ব্যক্তি স্বাধীনতা দিচ্ছে, এখানের মধ্যে রাজনৈতিক অধিকার দিচ্ছে, ভোটাধিকার দিচ্ছে, একটা দলের পরিবর্তে এখানে অন্যান্য দলও থাকতে পারবে, এর কথাও বলে। কিন্তু সমাজতান্ত্রিক পার্টির যে অন্যান্য লিডার তারা চায়নি, তারা মিখাইল গর্বাচেভকে জেলেও পড়ে দিয়েছিল। পরে আবার আসে মিখাইল গর্বাচেভ। তাহলে কি হয় যে এই সমস্ত বিষয় যে আস্তে আস্তে কি করে যে পূর্ব ইউরোপের অনেক দেশ সমাজতন্ত্র থেকে পুঁজিবাদী, ঠিক আছে, সেই মতাদর্শ গ্রহণ করতে থাকলো। আর তারপরে এই যে এই ইউএসএসআর থেকে কি হয় যে প্রত্যেকটা দেশ একটা একটা করে বেরোতে থাকে, এমন 15টি টুকরো হয়ে যায় লাস্টে। যে এখানের মধ্যে সবার প্রথমে বাল্টিক যে কান্ট্রি আছে, ঠিক আছে, 3টি বাল্টিক কান্ট্রি আছে, বাল্টিক সাগরের 3টা আর কি, বাল্টিক সাগরের পাশে 3টি দেশ আছে, তাই এখানে এই 3টি দেশকে বাল্টিক কান্ট্রিজ বলা হয়। সেই বাল্টিক কান্ট্রিজ হচ্ছে লাথভিয়া, লিথুনিয়া আর এস্টোনিয়া, ঠিক আছে। এই এস্তোনিয়া, লাথভিয়া আর লিথুয়ানিয়া এই 3টি দেশ প্রথমেই এই ইউএসএসআর এর থেকে স্বাধীন দেশ হয়ে যায়। পরে আস্তে আস্তে ইউক্রেন এসে পড়ে, এইভাবে আস্তে আস্তে টোটাল 15টি দেশের টুকরো হয়ে যায় ইউএসএসআর 1991 সালে। আর যখনই এই 15টি দেশের টুকরো টুকরো হয়ে যায়, তখন আর তো অত শক্তিশালী দেশ হয়ে থাকে না ইউএসএসআর, তখন এই ঠান্ডা যুদ্ধের পতন ঘটে। কিভাবে পতন ঘটে? যে এখন আর সবাই এই 1945 সাল থেকে শুরু হয়েছিল সেই ঠান্ডা যুদ্ধ, 1991 সালে গিয়ে শেষ হলো। কেন শেষ হলো? কারণ কেউই চাচ্ছিল না যে এখন আর যুদ্ধ হোক। আর সব জায়গায় কি হচ্ছিল, সবাই ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছিল। আর ইউরোপের যে দেশগুলি আছে, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, এগুলিও শক্তিশালী হয়ে উঠছিল। ঠান্ডা যুদ্ধ আসলে কি, যে দুটি শিবির, একটা হচ্ছে পুঁজিবাদী শিবির ইউএস এর নেতৃত্বে অর্থাৎ আমেরিকার নেতৃত্বে, আর একটা ছিল সমাজতান্ত্রিক শিবির ইউএসএসআর এর নেতৃত্বে। তাহলে দুটি শিবির যখন
দ্বিমেরুতা যখন ছিল আর কি, দুটি মেরু ছিল, তখন ঠান্ডা যুদ্ধ চলছিল। কিন্তু যখন দ্বিমেরুতার অবসান ঘটে, নেক্সট ভিডিওতে আলোচনা করব নতুন টপিক, দ্বিমেরুতার অবসান কিভাবে হয়, দ্বিমেরুতা সম্পর্কে তখন আলোচনা করব। এখন একটু বলে দিচ্ছি যে এখন কি হয়, যে আস্তে আস্তে সমস্ত দেশ স্বাধীন হচ্ছে, আর সমস্ত দেশ আস্তে আস্তে উন্নত হচ্ছে। আর ফ্রান্স, ব্রিটেন, জার্মানি এগুলি কিন্তু আস্তে আস্তে, পরে চীন, এগুলি আস্তে আস্তে শক্তিশালী দেশ হচ্ছে। তাহলে যেহেতু এই দেশগুলিও শক্তিশালী হচ্ছে, তার মানে কি এখন কি আর পৃথিবীর মধ্যে দুটি শক্তির জোট আছে, ইউএসএসআর আর আমেরিকা? না, এখন পৃথিবীর মধ্যে অনেকগুলি শক্তির কেন্দ্র হয়ে গেছে। এখন ফ্রান্সও শক্তিশালী, আগে ফ্রান্স শক্তিশালী ছিল না, ব্রিটেন শক্তিশালী ছিল না, তারা ইউএসএ অর্থাৎ আমেরিকার কাছে, আমেরিকার সঙ্গে জোট বেঁধেছিল। কিন্তু এখন নিজেরা যখন শক্তিশালী হয়ে গেছে, তারা এখন নিজের ন্যাশনাল ইন্টারেস্ট, নিজের যে জাতীয় স্বার্থ, সেটার উপর নির্ভর করে তারা আর কি ফরেন পলিসি অর্থাৎ বিদেশ নীতি গ্রহণ করবে, তাই না? তাহলে এখন আর ইউএসএ আমেরিকার উপর নির্ভর থাকবে না। যখনই কোনো দেশ শক্তিশালী হয়ে যায়, তখন কি হয়, সেই দেশ কোনো দেশের উপর নির্ভর করে না, ইন্ডিপেন্ডেন্ট তার নীতি প্রণয়ন করে। আর যখন কোনো দেশ আর কি অনুন্নত থাকে, ঠিক আছে, তখন বড় বড় দেশের কাছে আর কি জোট বেঁধে থাকে, ঠিক আছে। কিন্তু শক্তির যখন অনেক কেন্দ্র হয়ে যায়, তাহলে সব দেশই নিজের যে প্রভাব সেটা বিস্তার করতে চায়। তাহলে সব দেশই যখন প্রভাব বিস্তার করতে চায়, তখন কি আর দুটি মেরু থাকলো, দুটি জোট থাকলো? দুটি জোটই থাকলো না। এর দ্বারাই ঠান্ডা যুদ্ধের শেষ হলো, বোঝা গেল? তাহলে ঠান্ডা যুদ্ধের অবসান কত সালে হয়? মনে রাখবে 1991 সালে। আর তখন আর কি ইউএসএসআর এর শেষ যে লিডার, তার নাম কি? মিখাইল গর্বাচেভ। তারপরে তো ইউএসএসআর থাকেই না, তখন রাশিয়া সব থেকে বড় দেশ এখন বর্তমানে আছে, আর বাকি 14টি বড় ছোট ছোট দেশ আছে। তাহলে এতটুকু হয়ে গেল। আর একটা যে জিনিস সেটা লাস্টে পড়াবো, সেটা হচ্ছে দাদাত। এই দাদাত কি? দাদাত হচ্ছে পুরনো বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। মনে রাখবে যে পুরনো বন্ধুত্বের, বা তোমরা শুধু মনে রাখবে যে বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা, ঠিক আছে, বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। তাহলে দাদাত শব্দের অর্থ কি? মনে রাখবে যে দাদাত শব্দ একটা ফরাসি শব্দ, মনে রাখবে এটা একটা ফরাসি শব্দ। তাহলে এটা কিন্তু আসে পরীক্ষায় যে দাদাত একটা কি শব্দ, অপশনে কিন্তু অনেক দিয়ে দিবে, গ্রিক, ল্যাটিন, ফরাসি। তাহলে উত্তর হবে এটা একটা ফরাসি শব্দ। আর এই ফরাসি শব্দের অর্থ কি? বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। এখানে কোন কোন বন্ধুর কথা বলা হচ্ছে? ইউএসএ আর ইউএসএসআর, ঠিক আছে। যখন কিউবার মিসাইল যে সংকট দেখা যায়, ঠিক আছে, 1962 সালে, তারপর থেকে দুটি দেশই আর চায় না যে পরমাণু আতঙ্কে ছিল যে কোন দেশ কার উপরে পরমাণু বোমা ফেলে দেয়। তার জন্য তারা এখন সমঝোতা, চুক্তির মাধ্যমে চুক্তি করে, যে এই চুক্তিগুলো যে করে। তাহলে এই যে পর্বটা, এটা হচ্ছে দাদাত পর্ব বলা হয় এটাকে, ঠিক আছে। মানে এখন তারা একটা চুক্তির মাধ্যমে তারা বোঝাপড়া করে নিচ্ছে যে আর কেউ কারো উপরে বোমা ফেলবে না, তারা অস্ত্র এখন সীমিতকরণ করবে, তারা অস্ত্র আর অতটা তৈরি করবে না, ঠিক আছে, অস্ত্র প্রসার রোধ করার জন্য তারা কাজ করবে। তাহলে এই যে বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা মানে কি? পুনঃ মানে আবার প্রতিষ্ঠা। তাহলে ইউএসএ আর ইউএসএসআর আবার কিভাবে? আবার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ইউএসএ আর ইউএসএসআর তারা দুজনে মিলেই যুদ্ধ করেছিল, কিন্তু তারা বন্ধু হয়ে জাপান, ইটালি আর জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তাহলে তখন তারা বন্ধু ছিল 1945 সালের আগে। কিন্তু 1945 সালের পরে কার শক্তি কতটা বেশি, তার প্রভাব বিস্তারের জন্য তারা কি করে? তাদের দুজনের মধ্যে একটা দূরত্ব এসে পড়ে। তাহলে এরপরে আবার যখন 1900 আর কি দাদাত পর্ব শুরু হয়, কিউবা সংকটের পর্বে, কিউবা সংকটের পরে, তাহলে সেই যে পর্বটা, অর্থাৎ আবার তারা এখন পুনঃ প্রতিষ্ঠা করবে কি? বন্ধুত্ব। তাহলে এটাই হচ্ছে দাদাত, ঠিক আছে। আর এই যে দাদাত, এই শব্দটা প্রথম কে ব্যবহার করেছে, এটা পরীক্ষা আসে। তাহলে তোমরা মনে রাখবে যে এই দাদাত শব্দটা প্রথম ব্যবহার করেছিল চার্লস দা গল, ঠিক আছে, চার্লস দা গল, ঠিক আছে। এই চার্লস দা গল সর্বপ্রথম এই দাদাত শব্দটি ব্যবহার করেছিল, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে গ্লাসনস্ট, পেরেস্ত্রোইকা আর এখানে দাদাত, এতটুকু সম্পর্কে তোমরা একটু মনে রাখবে, বোঝা গেল? তাহলে এই শেষ হয়ে গেল আজকে কোল্ড ওয়ার সম্পর্কে। কোল্ড ওয়ার কিভাবে সমাপ্ত হলো তা তোমরা জানলে। তাহলে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব
দ্বিমেরুতা আর দ্বিমেরুতার অবসান, ঠিক আছে, এই টপিকটি নিয়ে একটা ক্লাসেই ওই টপিক শেষ হয়ে যাবে। তারপরে টপিকে জোট নিরপেক্ষতা আন্দোলন আলোচনা করব একটা টপিকে। তাহলে নেক্সট আর দুটি ক্লাসে তোমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে পারো, ঠিক আছে। আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।